ম্যানচেস্টার ইউনাইটেড বা অন্যান্য ক্লাবগুলো এখন অফ সিজনে বিভিন্ন দেশে যায় ক্লাব ফুটবল বা টুর্নামেন্টস খেলার জন্য। আমরা সেই চিন্তা চেতনাও আমরা সামনে রাখছি। কিছু কিছু তথ্য তো আমরা একটু লুকায় রাখি যেন আপনাদেরকে পরে কিছু দেওয়া যায়। সিদ্ধান্ত নিতে হবে আমরা কি এক্সিস্টিং টিম থেকেই আন্ডার-23 স্কোয়াডটা করব নাকি ব্র্যান্ড নিউ একটা আন্ডার-23 স্কোয়াড করব। যে কোনো একাডেমি একটা প্লেয়ারকে সাইন অন করবে ইয়াং বয়সে, একটা ট্রান্সফার ফি এবং বাই সেল ফি কিন্তু বাধ্যতামূলক থাকতে হবে। ধন্যবাদ। আমি একটা ওয়ার্ড ইউজ করতে চাই আপনাকে, ফ্যান্টাস্টিক। আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্ড ফ্যান্টাস্টিক প্রশ্ন হয়েছে। আমি আমার বক্তব্য শুরুর সময় আমাদের কিছু ত্রুটির ব্যাপারে যখন স্বীকার করেছিলাম, এই একটা ত্রুটি কিন্তু আমি স্বীকার করতে ভুলে গিয়েছি যে ইয়েস, আমাদের চলমান যে লিগ বিপিএল এবং বিসিএল, এই লিগের কিন্তু আমাদের মানটা আর একটু অনেক উঁচু জায়গায় নিতে হবে। কারণ বাংলাদেশের ফুটবলকে যদি আসলে পরিচিতি দিতে চাই বিশ্বের কাছে, তাহলে বাংলাদেশ লিগটাকে কিন্তু হাইলাইট করতে হবে, নট জাস্ট দি ন্যাশনাল টিম। ন্যাশনাল টিম তো মাঝে মধ্যে খেলবে না। অ্যান্ড সাংবাদিক ভাই বোনেরা, যে আপনারা মানে ঢাকার বাইরে নিজেরা যান আক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে যা রাত পর্যন্ত, আপনাদের কারণে কিন্তু যতটুকু আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি এটা ডেফিনেটলি প্রশংসনীয়। ডেফিনেটলি আমরা লিগের ব্যাপারে আরও অনেক চিন্তাভাবনা করে ফেলছি অলরেডি। আপনি দেখবেন যে এই যে নেক্সট যে লিগটা শুরু হতে যাচ্ছে 2025-26 সিজনের জন্য, এখানে অনেক বেটার কোয়ালিটি আসবেন। আপনি ইতিমধ্যে জানেন যে এএফসিতে আভানি এবং বসুন্ধরা খেলার জন্য অনুমতি পেয়েছে। আমরা কাজ করব বাকি যে ক্লাবরা আছে, মোহামেডান, ফোর্টেস, ব্রাদার্স ইউনিয়ন, তাদেরকে নিয়েও এএফসি লাইসেন্সিং করে যেন আরও ক্লাবদেরকে আমরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতাতে আমরা সক্ষম করে নিতে পারি। তখন হবে কি, আমাদের ক্লাবগুলো যখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই থাকবে, তখন লোকাল লিগটাও কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে খেলা হবে। তার পাশাপাশি অফ সিজনে যেটা আপনি বললেন, ইয়েস, আমরা অফ সিজনে কিছু ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট, অফ সিজনে কিছু অন্য দেশের প্রীতি ম্যাচ, যেমন আপনারা জানেন যে ম্যানচেস্টার ইউনাইটেড বা অন্যান্য ক্লাবগুলো এখন অফ সিজনে বিভিন্ন দেশে যায় ক্লাব ফুটবল বা টুর্নামেন্টস খেলার জন্য। আমরা সেই চিন্তা চেতনাও আমরা সামনে রাখছি। যখন দর্শকরা প্রবেশ করেছে দুপুর 2টার সময়, খেলা শেষ হচ্ছে রাত 9টায়, এই যে 7 ঘন্টা গরমের মধ্যে তারা কিন্তু আসলে অনেক সময় পানি পায় নেই এবং পানির দাম কিন্তু বেড়েছিল 400 থেকে 500 টাকা। এটা একদমই অবাস্তব। দর্শকরা এসেছে, যদি দর্শক এসব কারণে মুখ ফিরিয়ে নেয়, তখন পৃষ্ঠপোষক, গণমাধ্যম, সামগ্রিক ফুটবলের সংকট তৈরি হবে। এই কাজগুলো কারা করলো মাননীয় সভাপতি, এটা একটু জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে আসলে খেলা শেষ হওয়ার পরের দিনেই কিন্তু কোচ হেভিয়ার ক্যাপ্টেন চলে গেলেন। এটা আমাদের কাছে আনফর্চুনেট লেগেছে, কারণ আপনারা এখানে বসেছেন, ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে, তো হেভিয়ার ক্যাপ্টেনরা চলে গেল। আপনারা অবশ্যই জাতীয় দল কমিটির আপনি চেয়ারম্যান, তাকে জবাবদিহিতা আদায় করবেন, কিন্তু তিনি খেলার পরের দিনে কেন চলে গেলেন? তার তো একটা জবাবদিহিতার প্রক্রিয়া থাকবে, তাই না? একটু আগে যে আমরা ক্লাব নিয়ে কথা বলেছিলাম, ইয়েস, দ্যাট ইজ রাইট, যে বাংলাদেশের ফুটবলের প্রাণটা কিন্তু মানে ব্যক্তিগতভাবে কিছু ক্লাবরা বাঁচিয়ে রেখেছে। কারণ তারাই তাদের নিজস্ব বা তাদের ব্যক্তিগত স্পন্সরদের টাকা পয়সা দিয়েই কিন্তু টিম গঠন করে, ট্রান্সপোর্ট করে, প্লেয়ারদের স্যালারি দেয় এবং অনেক সময় এডিশনাল খরচও করতে হয়, কারণ বাফুফ থেকে হয়তো স্কেডিউলটা বদলে দিয়েছে বা বাফুফের থেকে খেলার সময়টা একটু চেঞ্জ করে দিয়েছে। তা আমরা ডেফিনেটলি কৃতজ্ঞতা জানাই ক্লাবদেরকে। ভবিষ্যতে আমাদের উদ্দেশ্য হলো সেটাই, যে আমরা যখন স্পন্সর মানিটা রেজ করবো লিগের জন্য, প্লাস আমরা যখন টোটাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটা আর্নিংস করব, সেখান থেকে একটা বরাদ্দের জন্য বড় বড় ক্লাব এবং বড় বড় লিগের ক্লাবদেরকে দেওয়া হয়। আর সেটা হবে সেম ফর ডিস্ট্রিক্ট লেভেল অ্যাজ ওয়েল, যে স্পেসিফিক ডিস্ট্রিক্টে যেই স্পন্সর আমরা তুলতে পারবো, সেই স্পেসিফিক ডিস্ট্রিক্টের আর্নিংস থেকে কিন্তু ডিস্ট্রিক্টের ক্লাবগুলো কিন্তু কিছু আর্থিক অনুদান পাবে। তা এখন এটা কি সবার জন্য সেম না, কিন্তু যেখানে আমরা পারবো সাকসেস, সেই ক্লাবগুলোই কিন্তু বেনিফিটেড হবে। এটা আনফর্চুনেট, বাট এটা হবে রিয়ালিটি অফ দ্য গেম গোয়িং ফরওয়ার্ড। টিকিটের ব্যাপারটা যেটা আমরা বললাম যে একটু আগে, যে কিছু ত্রুটি তো হয়েছে নিশ্চয়ই। সো ফুললি অনলাইন করাতে ওই সময়তে আমরা একটু ওভারলুক করেছিলাম যে বিভিন্ন ক্লাবদেরকে আরেকটু বেশি টিকিট দেওয়া যায় কি না। প্রথমে আমরা 2টা ব্লক করেছিলাম প্রেসিডেন্ট সেক্রেটারির জন্য, বা ডেফিনেটলি উচিত ছিল আর একটু বেশি ব্লক করা, কারণ একটা ক্লাবে আরও কর্তৃপক্ষরা আছে, প্লেয়াররা আছে এবং কোচিং স্টাফরা আছে। অ্যান্ড আমরা ডেফিনেটলি অলরেডি পলিসি আকারে করে দিয়েছি যে ভবিষ্যতে যে কোনো টুর্নামেন্ট খেলা হোক, ক্লাবদের জন্য আর একটু বেশি বরাদ্দ সেট করা থাকবে। ডিসপাইট কাজও কিন্তু আপনি দেখতেছেন ধারাবাহিকভাবে অনেক চাপের মুখে তারা আছে। ইতিমধ্যে ডিসিপ্লিনারি কমিটি অ্যান্ড ফিক্স ম্যাচ কমিটি তো অনেকগুলি সভা তারা শেষ করেছিলেন। এর পাশাপাশি
আরেকটা ইস্যু ছিল যে আমাদের আরেকটা চাপ ছিল ফিফার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে তুলে আসা, সেটাও অল্প সময়ের ভিতরে। সেই কারণে গভর্নেন্স রিলেটেড যে কমিটিগুলো ছিল, ফাইন্যান্স, ইন্টারনাল অডিট এবং ইত্যাদি, সেগুলোর উপর আমরা কিন্তু জোর দিয়েছিলাম। তো সেই কারণে কিছু ট্রেডিশনাল কমিটিগুলোকে হয়তো আমরা নতুনভাবে সাজাতে পারি নাই অথবা পূর্ণাঙ্গ করতে পারি নাই। তবে এই যে আমরা এখন ব্রেক একটা পাচ্ছি আগামী লিগের আগে, আমরা এই সুযোগে কিন্তু বিভিন্ন কমিটিগুলোকে আমরা পূর্ণাঙ্গ করব অথবা নতুন করে আবার সাজাবো। এটা আপনাদেরকে যে আমি অগ্রগতি দিয়ে রাখলাম। আর স্ট্যাচুটসের ব্যাপারে আমাদের স্ট্যাচুটস কমিটি ফিফার সাথে ইতিমুহূর্তে তাদের ফার্স্ট ড্রাফট অলমোস্ট শেষ করে ফেলেছে। তো সেই জায়গাতে আমাদের এক্সিকিউটিভ কমিটির কাছে এটা পেশ করা হবে। এক্সিকিউটিভ কমিটি ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পরে একটা রোড শো করা হবে। দ্যাট ডাজ নট এটা অ্যাপ্রুভড। রোড শো মিনস বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটাকে এখন টাইম টু টাইম আলোচনা করা হবে। অ্যান্ড ফাইনালি আমাদের কংগ্রেস যেদিন হবে এন্ড অফ দ্য ইয়ার, নভেম্বর হোক বা ডিসেম্বর হোক, সেখানে আমরা নতুন স্ট্যাচুটসকে আমরা অ্যাপ্রুভ করতে হবে। কিন্তু এখন থেকে নভেম্বর পর্যন্ত সকলের সাথে ফাইনাল ড্রাফটটা কিন্তু শেয়ার করে কাইন্ড অফ মত বিনিময় সভা করতে হবে। তো সেই জায়গাতে আমরা নেক্সটে আমরা পৌঁছার লক্ষ্য রাখছি। রিগার্ডিং দি সিস্টেম অফ আওয়ার অ্যাকাউন্টেবিলিটি, আমাদের ন্যাশনাল টিমসের কিন্তু এখন ন্যাশনাল কমিটি আছে অ্যান্ড আমাদের সিস্টেম কিন্তু অলরেডি লেড আউট, যেটা বিগত ইন্ডিয়ার ম্যাচের পরেও হয়েছিল যে একটা সময় আসবে, সেই সময়তে আমাদের ন্যাশনাল টিমস কমিটি নিজেদের ডাটা অ্যানালাইজ করে অন্যদের কিছু ওপিনিয়ন নিয়ে আমরা কোচিং টিমের সাথেও বসবো, ম্যানেজমেন্ট টিমের সাথেও বসবো, ইন্টারনালিও আমরা বসবো। সেই প্রক্রিয়া চলমান আছে। ওই মিটিংয়ের সময় সবাই উপস্থিত থাকা বাধ্য হবে, সবাই উপস্থিত থাকবেন। অ্যান্ড যখনই মিটিংগুলি হবে আর অগ্রগতি থাকবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। বাট ফিজিক্যালি এভরিবডি ইজ অ্যাকাউন্টেবল, ইনক্লুডিং যারা হলো অ্যাসিস্ট্যান্ট কোচেস বা টেম্পোরারি কোচেস লাইক ফিজিওস বা ডক্টরস, আমরা সবাইকে কিন্তু ইনক্লুসিভ রাখছি গোয়িং ফরওয়ার্ড। ন্যাশনাল টিমস কমিটির আরেকটা কাজ যেটা গুরুত্বপূর্ণ বাকি আছে, যে কারণে এই রিভিউটা হয়তো একটু বিলম্ব হচ্ছে, সেটা আন্ডার 23 স্কোয়াডটাকে নতুন করে করা। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি এক্সিস্টিং টিম থেকেই আন্ডার 23 স্কোয়াডটা করব, নাকি ব্র্যান্ড নিউ একটা আন্ডার 23 স্কোয়াড করব আগামীতে সেপ্টেম্বরে খেলার জন্য। তো সেই জায়গাতেও আমাদের কিছু এজেন্ডাস বাকি আছে, সেটা আমরা যথাযথ সময় আপনাদেরকে জানিয়ে দিব। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। ফিউচারটা নিয়ে কিন্তু অনেক কথা, যে তার ব্যাপারে আপনারা কতটা স্যাটিসফাইড। আর আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড ফুটবলের যে প্র্যাকটিসটা আমরা দেখি ম্যাক্সিমাম হচ্ছে ক্লাব কেন্দ্রিক, এবং এখানে অনেক কোশ্চেনও ক্লাব কেন্দ্রিকই হয়েছে। তো ফুটবল, ট্যালেন্টেড ফুটবলার বের করার দায়িত্ব কি শুধুই ফুটবল ফেডারেশনের? সারা ওয়ার্ল্ড ওয়াইড দেখেন ক্লাব ফুটবল অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। লিওনেল মেসিকে কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ফাইন্ড আউট করেনি, করেছে ক্লাব। তো এই ক্ষেত্রে আমাদের ক্লাবে ইয়ুথ একাডেমি, কোনো যুব প্রকল্প, আমি ম্যাক্সিমাম মনে হয় আমাদের বাংলাদেশের ফুটবল ক্লাব ফুটবলে এগুলো খুবই অনুপস্থিত। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদেরকে বাধ্য করতে পারে কিনা, বা কি গাইডলাইন দিতে পারে, এই দুটি বিষয় একটু জান। প্রথমত কোচ, সেকেন্ড ওই প্রশ্নটা। থ্যাংক ইউ রানা সাহেব। আসলে সত্যি কথা বলবেন, বাংলাদেশ তো যেভাবে আমরা দেখি খুবই একটা ইউনিক এখনো জায়গা। আমরা বিদেশে যে ক্লাবগুলোকে আমরা দেখি, সেই ক্লাবগুলো যত ছোট লিগেতে খেলে, তাও ক্লাবদের একটা মাঠ আছে, একটা ক্লাব হাউস আছে, একটা জায়গা আছে যেখানে তারা একটা একাডেমি মতো বা ইউথ ডেভেলপমেন্ট করতে পারে। তো ইটস ট্রু, ক্লাবদেরই দায়িত্ব নতুন নতুন প্লেয়ারকে খুঁজে বার করা, ডেভেলপ করা, প্রশিক্ষণ দেওয়া। বাট দ্য সেম টাইম বাংলাদেশের প্রেক্ষাপটে ফেডারেশনেরও দায়িত্ব আছে ক্লাবগুলোদেরকে আর একটু সহযোগিতা করা। কারো মাঠের দরকার, কারো ক্লাব হাউস দরকার, কারো টেকনিক্যাল কোচিং স্টাফ দরকার, আর কারো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার। সো আনফর্চুনেটলি এটা ওয়ান স্টপ সলিউশন বাংলাদেশে হচ্ছে না। তখন আমরা আমাদের পলিসিটা করতে চাচ্ছি যে যত রকমের সাপোর্ট ক্লাবদেরকে দেওয়া যায় তত রকমের সাপোর্ট আমরা ডাইরেক্টলিও দিব, অথবা সরকার থেকে আদায় করে ক্লাবদের জন্য আমরা দিব। ফর এক্সাম্পল, আপনারা দেখতেছেন যে মানে আবাহনী তাদের ক্লাব হাউসটাকে আরও একটু ডেভেলপ করতেছে, একটা এরিনার মতো করে চেষ্টা করতেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাভারে একটা জমি আছে, ওনারা এখন ওদের লাস্ট সেলিব্রেশন ইভেন্টে কমিটমেন্ট দিয়েছে যে ওনারা ওইখানে ওদের একটা কাইন্ড অফ একাডেমি প্লাস ট্রেনিং গ্রাউন্ডস ডেভেলপ করবে। বাট এই দুটা ক্লাবের বাইরে যে ক্লাবদের কোনো জমি বা জায়গা কিছু নাই, তাদের জন্য কি করা? তো সেই সব ইস্যুতে ফেডারেশন খুব মানে 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 টায়ারলেস ভূমিকা আমরা রাখবো।
যেন কিছু কিছু ক্লাবদেরকে আমরা ডেভেলপ করতে পারি উইথ ইনফ্রাস্ট্রাকচার। তারপরে ওদের উপরে প্রেশার দিব যে এখন প্লেয়ার হান্টিং আপনারা চান। ডিস্ট্রিক্ট লেভেলে আমরা 220টা একাডেমিকে অ্যাক্রিডিটেশন করে ফেলেছি। এই 220টা একাডেমিকে কিন্তু ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমেই এখন মানে যত রকমের সাপোর্ট দেওয়া হবে, টেকনিক্যালি, কোচিংয়ের মাধ্যমে, ফাইন্যান্সিয়াল মাধ্যমে, ইন্টার একাডেমি স্পোর্টসের মাধ্যমে, সেখানেও আমরা আশা করি যে ওই একাডেমিগুলোও কিন্তু প্লেয়ার তৈরি করবে। আমরা আগামীতে স্ট্যাচুটসে অ্যাড করতে যাচ্ছি যে কোনো একাডেমি একটা প্লেয়ারকে সাইন অন করবে ইয়াং বয়সে, একটা ট্রান্সফার ফি এবং বাই সেল ফি কিন্তু বাধ্যতামূলক থাকতে হবে। তার মানে একাডেমিগুলোর জন্য একটা প্লেয়ারকে দিয়ে কিছু আর্থিক রিওয়ার্ডও তারা পায়। ইট ডাজন্ট মিন এটা একটা কমার্শিয়াল ভেঞ্চার হবে, বাট ডেফিনেটলি নাথিং কাম ফর ফ্রি। যে একটা একাডেমি একটা প্লেয়ারকে তৈরি করবে না একটা ক্লাব জাস্ট নিয়ে যাবে হঠাৎ করে, সেটা আর হবে না। একাডেমিগুলোর জন্য ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয় সেই রুলস রেগুলেশনসও আমরা কিন্তু নিয়ে আসতেছি। নাও দ্যাট একাডেমিজ আর অ্যাক্রেডিটেড অ্যান্ড কোয়ালিফাইড এই কমার্শিয়াল ভেঞ্চারে আসার জন্য। আর কোচিং নিয়ে আমি বলতে চাচ্ছি যে প্রশ্ন অনেক এসে যায় না, বাট এই প্রশ্নগুলো খুব প্রিমেচিওর আর আমার কমেন্ট করাটা খুব প্রিমেচিওর। আমাদের একটা স্ট্যান্ডার্ড পলিসি আমরা আছে। আমরা কিভাবে বাংলাদেশের খেলাটা দেখতে চেয়েছিলাম, আমরা কিভাবে খেলোয়াড়দের সাথে খেলা উপহার পেতে চেয়েছিলাম, সেটা একটা প্রক্রিয়া আছে যেটা আমাদের ন্যাশনাল টিমস কমিটি রিভিউ করবে। রিভিউর সাথে একটা অ্যাসেসমেন্ট হবে, তারপরে আমাদের নেক্সট সিদ্ধান্তটা আমরা আসবে। অ্যান্ড সেই রিভিউ অ্যাসেসমেন্টের সাথে কোচিং স্টাফ, কোচ, প্লেয়ার্স, প্লেয়িং স্টাফ, ম্যানেজমেন্ট সবাই জড়িত। যখন আমরা আমাদের নিয়মিত রিভিউ অ্যাসেসমেন্ট শেষ করব, ওই ফাইন্ডিংসের উপরে আই থিঙ্ক এই প্রশ্নগুলি আসতে পারে যে কোনো সিদ্ধান্ত আসবে কিনা বা নেওয়া দরকার আছে কিনা। বাট আই থিঙ্ক রাইট নাও আমাদের যে এক্সিস্টিং যে রুলস প্রসেস চলতেছে আমরা সেটাই আমরা ফলো করি, অ্যান্ড টাইমলি আমরা আপনাদেরকে কোয়েশ্চেন করতেও সময় দিব এবং ওই সময় ওই কোয়েশ্চেন উত্তর আমি সরাসরি দিব। যে ম্যাচটা আমরা আয়োজন করলাম একদম লাস্ট যে ম্যাচটা বাংলাদেশ সিঙ্গাপুর, সেখানে কি আমাদের আসলে অভিজ্ঞতার কোনো ঘাটতি ফিল করেছেন কিনা? অভিজ্ঞতার ঘাটতি বলতে বড় চাপ সামাল দেওয়া রিসেন্ট টাইমে আমরা ফুটবলে কোনো দেখিনি, ক্রিকেট ম্যাচগুলোতে দেখেছি। সেক্ষেত্রে কোনো অভিজ্ঞতার চাপ আপনারা মানে সেটার অনভিজ্ঞতার কিছু ইস্যুসের কারণে কি এই ধরনের কিছু কোনো জায়গায় হজবরল হয়েছে কিনা? তারপরেও ধন্যবাদ যে এত বড়টা আয়োজন করে আরও বড় সম্ভাবনা টিকিয়ে রেখেছেন। আরেকটি বিষয় আমার জানার যে আপনি আমাদের ফেডারেশন ভিত্তিক কোনো স্ট্যাটিস্টিক্সের কোনো বিষয় আমরা পাই না। বাংলাদেশ সাবেক অধিনায়কদের যদি আমি তালিকা জানতে চাই, খেলোয়াড়দের কথা বাদই দিলাম, তালিকা যেতে গেলে আমার ধারণা পাওয়া যাবে কিনা সন্দেহ। লিগে যদি স্ট্যাটিস্টিক্স বলি, একটা ওয়েবসাইট করা হয়েছিল, সেই ওয়েবসাইট এখনও আছে কিন্তু তথ্য আপডেট হয় না। তো সেই ইস্যুসগুলো রয়ে গেছে এবং ফেডারেশন একটা মিডিয়া জন্য আলাদা রুম করার কথা গত কমিটির অধীনে শুনেছিলাম। গত কমিটির মেয়াদ শেষ, আপনাদের কমিটির মেয়াদও প্রায় শেষের কাছাকাছি চলে যাচ্ছে, 8 মাস অলরেডি গেছে, বাকিটা জানি না কবে হবে। আমরা আশা করি আপনার আরেকটা বিষয় লাস্ট বলতে চাই যে আমরা সাংবাদিকরাও অনেক সময় যে সবসময় পারফেক্ট করতে পারছি তাও না। ফুটবলের হচ্ছে, অনেক কিছুই ঘটছে। তো সাংবাদিকদের জন্য কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা যে কোনো কোর্সের স্পেসিফিক আপনারা নিতে আয়োজন করতে পারেন, যে ফুটবল নিয়ে যারা রিপোর্টিং করেন, অথবা সাফ মাঝে মাঝে দেখি বিভিন্ন ম্যানেজারদেরকে নিয়ে করে বিভিন্ন ফেডারেশনের, তো সেরকম সাফকে বলে বিভিন্ন দেশের সাংবাদিকদের নিয়ে কোনো একটা কোর্স, মানে যে যেমন আজকে যেমন মত বিনিময়টা হলো, কোনো তথ্য শেয়ার থেকে শুরু করে আরও অনেক কিছু নিয়ে কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। ইয়েস, থ্যাংক ইউ। এইসব প্রশ্ন করতে ভালো জানি যে আমরা অনেক কিছু যেটা বলতে ভুলে যাই আবার মনে করে দিচ্ছেন আমাদেরকে। ইয়েস, ডেফিনেটলি আমরা আমাদের সাংবাদিক ভাই বোনদের সাথে আর একটু গভীরভাবে কাজ করতে চাই। তো একটা সাইড তো হলো সার্ভিসটা, যেটা আমি বলেছিলাম যে আপনাদের প্রেস বক্স বলেন বা ইভেন ইকুইপমেন্ট এট দ্য প্রেস বক্স, ইন্টারনেট বলি, ভেস্ট বলি, অল দ্য অ্যাক্সেসরিজকে আমরা আর একটু জোরালোভাবে ইমপ্রুভ করবো এন্ড স্টার্টিং ইমিডিয়েটলি। এটা আমাদের একটু সময় লেগেছিল প্রকিউরমেন্টগুলোকে করার জন্য বা স্ট্যান্ডার্ডটাকে বজায় রাখার জন্য, বাট নাও আমরা মনে করি যে ওই কনফিডেন্ট যে আপনাদের কী দরকার বা কী করলে আপনারা সহযোগিতা পাবেন সেটা আমরা সার্ভিসটা আমরা দিতে পারবো বাংলাদেশ ফুটবলের পক্ষ থেকে। সেকেন্ড হলো ওয়ার্কশপস। আমরা চাই যে আপনাদের সাথে অ্যান্ড আরও একদম মানে কী বলবো ডিটেলডভাবে ইলেকট্রনিকদের সাথে একরকমভাবে, ডিজিটালদের সাথে একরকমভাবে, প্রিন্ট মিডিয়ার সাথে আরেক রকমভাবে। অনেকে আছে এখন ফ্রিল্যান্সার্স, অনেকে আছেন যারা সাংবাদিকতাও করেন বা অলসো মানে অনলাইনে ওনাদের কিছু মানে ওপিনিয়ন্স বা বিশ্লেষণ অ্যানালিসিসও শেয়ার করেন। তো সব টাইপস অফ জার্নালিজম ইনক্লুডিং সিটিজেন জার্নালিজমকে আমরা জন্য হেল্প করার জন্য কিছু ওয়ার্কশপ আমরা করতে পারি নিয়মিত। ইট উইল নট বি ওয়ান অফ থিং। আমরা একটা ক্যালেন্ডার করে দিব যে 2 মাস পর পর কোন টপিকে আমরা ওয়ার্কশপগুলো করবো, অ্যান্ড ওই টপিক অনুযায়ী যাদের ইন্টারেস্ট থাকবেন ওনারা প্লিজ জয়েন করবেন।
নিয়মিত আমরা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ওয়ার্কশপকে এঙ্গেজ করার জন্য আমরা পথ খুলে দিব, সহযোগিতা করব। এটা হলো আমাদের নেক্সট 6 মান্থসের কমিটমেন্ট, মানে লম্বা মেয়াদ না। সো এটা হলো একটা সাইড। সেকেন্ড সাইড হলো যে অভিজ্ঞতা। মানে বড় আকারে যদি আপনি বলতে চান যে অভিজ্ঞতা কার আছে, আমরা প্রত্যেক দিনই অভিজ্ঞতা নিচ্ছি, প্রতিদিনই আমরা নতুন কিছু করতে চেষ্টা করতেছি, যেটা অতীতে আমরা কোনোদিন করি নাই। তো এবারে টুর্নামেন্টে আমরা কি না করি নাই, আমাদের লেজার লাইট শো ছিল, আমাদের সিট ওয়াইজ প্রথমবারের মতো টিকিটিং সিস্টেম ছিল। টিকিট ফিজিক্যাল বা অনলাইন তো পরের কথা, যখন আপনি একটা সিটিং ওয়াইজ টিকিট করতেছেন, ক্যান ইউ ইম্যাজিন যে প্রত্যেকটা চেয়ারকে কিন্তু মানে একটা অ্যালোকেশন দিতে হয়, নাম্বার, রো, এটা দিয়ে। তার সাথে আনফর্চুনেটলি ডিজাইন যেটা হয়েছিল, ডিজাইনের জন্য অনেকগুলি চেয়ার ছিল যেখান থেকে ভিজিবিলিটি খুব পোর ছিল, দেখা যাচ্ছিল না, অবস্ট্রাকটিভ ভিউ। আমাদের কারো অভিজ্ঞতা ছিল না যে কোন চেয়ারতে কি দেখা যায়, কোন চেয়ারে বসানো হবে, অনেক কিছু ছিল। আমাদের আগে যারা কাজ করে গিয়েছে এনএসি কন্ট্রাক্টররা, তারা 21 জনের চেঞ্জ রুম বানিয়ে দিয়ে চলে গেছে। তা আমাদের তো অভিজ্ঞতা ছিল না যে 23 জনের স্কোয়াডে 21 জনের কেমনে চেঞ্জ রুম আমরা ব্যবহার করব। তখন আমরা 21 জনের চেঞ্জ রুমকে 23 জনের আমরা ইনফ্রাস্ট্রাকচারকে আবার তৈরি করতে হয়েছে। মাঠ যেটা আগে আমরা খেলতাম, এই মাঠ কিন্তু আজকাল মাঠে খেলা যায় না। এবং আমাদের মাঠে কিন্তু আমাদের অভিজ্ঞতা ছিল না যে একটা মাঠে যেখানে 5 রকমের ঘাস লাগানো হয়েছে, সেই মাঠকে আমরা কিভাবে আবার স্ট্যান্ডার্ডে নিয়ে আসবো। সো ডেফিনেটলি আমাদের অভিজ্ঞতা এগুলোতে ছিল না। অ্যান্ড আমরা ওই অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আমি অভিনন্দন জানাই আমাদের গ্রাউন্ডসম্যানদেরকে, আমাদের কিউরেটরদেরকে, আমাদের সিভিল কন্ট্রাক্টরদেরকে এবং কিছু কিছু লাস্ট মোমেন্টে এনএসসি কর্তৃপক্ষদেরকে, যে ওনারা এসেছিল এই ডেভেলপমেন্টটা করার জন্য। আমাদের ফার্স্ট টাইমের জন্য আমার জানা মতো এত হাই প্রোফাইল অতিথি যারা আসছিল খেলা দেখার জন্য, নিশ্চয় আমাদের অভিজ্ঞতা ছিল না যে এত হাই প্রোফাইল প্রোটোকল র্যাঙ্ক অতিথিদেরকে কীভাবে আমরা সেফটি, সিকিউরিটি এবং খেলা দেখতে সক্ষম করব। তার সাথে আরও যে 20,000 গ্যালারি প্লেয়ার দর্শকরা আছেন, তাদেরও জন্য নিরাপত্তা, তাদের জন্য খেলা দেখার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়, সেগুলো আমি নিশ্চিত করব। ইয়াস, আই বেট এই অভিজ্ঞতা আমাদের আগে ছিল না, বাট প্রথমবারের মতো হয়েছে। অ্যান্ড আমি বিশ্বাস করি যেটা হয়েছে সেটা অত খারাপ হয় নাই, বাট আগামীতে এগুলোও আমরা ওভারকাম করব। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমরা পারফেকশনের অ্যাসপিরেশন আমরা সবসময় থাকবো। আশা করি আমরা অ্যাসপিরেশনটাই সবসময় থাকবো, কারণ যদি মনে করি সব করে ফেলছি, তাহলে তো আমাদের আর কাজ, তখন আপনি যেটা বললেন যে 4 বছর তো দিলেন না আমাদেরকে, আরও আগে বিদায় নিতে হবে। সো বেটার আমরা চলমান আমরা কাজে রাখি। পাইনি বা 1-to-1 কথা বলার কোনো সুযোগ পাইনি, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো টিভি বা অন্য কোনো মাধ্যমে দেদারসে তাদের সাক্ষাৎকার যাচ্ছে। এই জায়গাটায় আমি বলবো যে পুরা মিসম্যানেজমেন্ট হয়েছে। এই গত কিছুদিনে, বিশেষ করে স্পেশালি যে লাস্ট যে ম্যাচটা গেল, এই ম্যাচের আগে আমরা দেখেছি যে ঈদের যে ছুটি ছিল, তখন ফুটবলারদের ওরা তো একটা হোটেলে ছিল, হোটেলের যে পরিবেশ তৈরি হয়েছে, সেখানে একটা মাছ বাজারের চেয়ে খারাপ অবস্থা ছিল হোটেলের পরিবেশ। কারণ এরকম একটা ম্যাচের আগে ফুটবলারদেরকে আমাদেরকে প্রোটেক্ট করার একটা ব্যাপার আছে। ফুটবল তারা যাতে ম্যাচের উপর ফোকাস করতে থাকে, অথচ ম্যাচের আগের দিন বা তারও আগের দিন কোনো একজন পার্টিকুলার প্লেয়ার 6-7টা ইন্টারভিউ দিয়েছেন। তো এই ধরনের এই যে একটা মিসম্যানেজমেন্ট, এই ব্যাপারটা আপনি সামনের দিকে লক্ষ্য রাখবেন কিনা, এটা একটা বড় ব্যাপার। এবং আমার আরেকটু কথা হচ্ছে যে আপনি এই ধরনের প্লেয়ার, যারা বড় প্লেয়ার, তাদের সাক্ষাৎকার যাতে সবাই পায়, অথবা আপনি একটা বাইট দিয়ে তাদেরকে সাক্ষাৎকারটা আপনার মিডিয়াতে ছেড়ে দিতে পারেন, তাহলে সবাই পায়। এখন এখানে দেখা যাচ্ছে যে একটা আমি কি বলবো, এটাকে পক্ষপাত কি বলবো, অথবা আমি ঠিক জানি না আমি কী শব্দ ব্যবহার করব। এইখানে কোনো মিডিয়ায় দেখা যাচ্ছে যে অ্যাক্সেসটা খুব ফ্রি অ্যাক্সেস, কেউ হয়তো বিমানবন্দরের ভিতরে চলে যাচ্ছে, কেউ বিমানের ভিতরে যাচ্ছে, কিন্তু আরেকজন যেতে পারছে না। তাহলে এই যে জিনিসগুলা, আমার মনে হয় যে এই জিনিসগুলো সাংবাদিকদের মধ্যে একটা ডিভিশন তৈরি করে। এই জিনিসগুলো আগামীতে যাতে না হয়, এই ব্যাপারটা আপনি দেখবেন কিনা। ধন্যবাদ জনাব মাসুদ সাহেব। আমি তো আমার ওপেনিং বক্তব্যতে বলেও দিয়েছিলাম যে আমরা স্পেসিফিকলি 6টা বিষয়তে কাইন্ড অফ অভিযোগ বলেন বা কমপ্লেন বলেন পেয়েছিলাম গণমাধ্যম থেকে, যেটা আমরা অলরেডি প্রসেসে আছে এটাকে রেকটিফাই করার জন্য।
আর আমরা হয়তো বুঝতে পেরেছিলাম যে কিছু কিছু সাংবাদিক ভাই বোনদের সাথে আমাদের হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যে কারণে কিন্তু আজকে এই সভাটা ইমিডিয়েটলি কল করা এবং বসা। আপনি দেখেন যে জুনের 10 তারিখের পরে আমরা কিন্তু এই 4 দিনের মাথায় কিন্তু এই সভাটা ডেকে ফেলেছি, সেটাও এরকম একটা প্রথমবারের মতো। সিন্স আমরা বুঝতে পেরেছি কিছু একটা হয়তো ফাংশনিং করছে না, ওইটাকে বিলম্ব না করাচ্ছে বেটার ছিল আমরা সবাই একমত হয়ে একটু খোলামেলায় আমরা কথা বলি। তো এই কারণে আমরা আজকে বসা। তো ডেফিনেটলি আমি বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, অ্যান্ড ভবিষ্যতের জন্য আমরা আরও রেক্টিফিকেশন দিকে যাব। স্পেসিফিকলি যেখানে কেউ কেউ ফিল করছেন যে কিছু ইন্টারভিউ বা অ্যাক্সেস থেকে বঞ্চিত হচ্ছেন আর কেউ কেউ অ্যাডভান্টেজ পাচ্ছেন, সেই জায়গাটা আমরা ডেফিনেটলি আরও স্ট্রংলি দেখব, কারণ আমাদের ডেফিনেটলি কোনো বায়াসনেসের জায়গা এখানে নাই, আমাদের কোনো ইন্টারেস্ট নাই কাউকে বেশি অ্যাডভান্টেজ দেওয়া বা কম অ্যাডভান্টেজ দেওয়া। আমাদের কাছে আপনারা সবাই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড আমাদের কাছে আপনারা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেক হোল্ডার্স। সো সেই জায়গাতে আমরা ডেফিনেটলি আরও কমিটমেন্ট আমরা রাখবো। তবে একটা জায়গায় আমরা মধ্যে আমাদের কিছু কিছু পলিসি থাকে, ওই পলিসিতে যদি কোনো ইন্ডিভিজুয়াল জার্নালিস্ট ব্রেক করে তাদের ক্ষমতার বলে বা তাদের অ্যাডভান্টেজে বলে, সেখানে কিন্তু আমাদের লিমিটেশন থেকে যায়, বাট সেই জায়গায় কিন্তু আমরা পলিসি চেঞ্জ করতে এখনও চাচ্ছি না। ফর এক্সাম্পল, এবারে যখন আমাদের বাংলাদেশ অরিজিন প্লেয়াররা বাংলাদেশে এসেছিলেন, আমরা কিন্তু স্ট্রিক্ট পলিসি ছিল যে এয়ারপোর্টে আমরা কোনো অ্যাক্সেস দিব না। ইট ওয়াজ ভেরি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস থিং, ফাহমিদুল থেকে শুরু করে সমিত সোম আসা পর্যন্ত। কিন্তু অনেক মিডিয়া হাউসরা ভিআইপি লাউঞ্জে অ্যাক্সেস করতে পেরেছে, এটা ওনাদের হয়তো ব্যক্তিগত অ্যাক্সেস আছে বা সম্পর্ক আছে বা আইডি পাস আছে, আমি জানি না, বাট আমাদের পলিসি ওয়াজ ভেরি স্ট্রিক্ট যে আমরা অ্যাক্সেস এয়ারপোর্টে দিতে চাচ্ছিলাম না। তো সেই জায়গাতে কিন্তু আপনাদেরও সহযোগিতা আমাদের লাগবে, যে ইদার সবাই মিলেমিশে বলবেন যে পলিসি বদলান, অথবা সবাই মিলেমিশে বলবেন যে ঠিক আছে আমরাও একটু পলিসিটাকে মেনটেন করি। যদি পলিসি এক্সপ্লেনেশনে ঘাটতি থাকে প্লিজ আমাদেরকে জানাবেন, সেখানে আমরা আরও একটু ক্ল্যারিটি আনতে চাই। তো আমি এক্সকিউজ দিচ্ছি না, বাট আমি দুই একটা পয়েন্টও একটু আপনাদের সামনে একটু শেয়ার করতে চাচ্ছি এখন। থ্যাংক ইউ। ডেফিনেটলি আমাদের কমিটমেন্ট আছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেই দলগুলা খেলবে সব দলগুলাকে লাইসেন্স করার জন্য আমরা যত রকমের আমরা চেষ্টা করে যাব, ওদেরকে বাধ্য করব লাইসেন্সড হতে। কারণ আমরা চাই যে যে কোনো প্রিমিয়ার লিগের দল যেন এএফসির যে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে। অনেক সময় অনেক টুর্নামেন্টসের ইনভিটেশনও আসে, সেই জায়গায় আমরা মিস করতে চাই না। তো ডেফিনেটলি উইল বি স্ট্রিক্ট আমাদের উপর, ম্যানেজমেন্টের উপর, অ্যান্ড কমিটেড টু আমাদের ক্লাবস, যে ওনাদেরকে আমরা সহযোগিতা করবো যেন ওরা অবশ্যই লাইসেন্স করে ফেলে। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, ইয়েস আমরা ভেরি ওপেন। আপনি যদি বাংলাদেশি হন, আপনি যদি বাবা মা দাদা দাদি নানা নানি বাংলাদেশি হয়ে থাকে, আপনি বাংলাদেশের জন্য খেলতে পারবেন, অ্যান্ড আমরা আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। যে কারণে আমাদের এতগুলি প্রক্রিয়া এবং অতগুলি সুচেষ্টা, যে কারণে আমি আবার হোম মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টস এবং আমাদের ফরেন মিনিস্ট্রিকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা অত্যন্ত প্রায়োরিটির সাথে আমাদেরকে সহযোগিতা করেছিল অনেক সময় ডকুমেন্টেশনটাকে ইমপ্রুভ করার জন্য। বাট বাংলাদেশ কিন্তু আসলেই থেমে নাই, কারণ এখন আপনারা দেখতেছেন, আপনারা রিপোর্ট করেছেন যে বাংলাদেশি প্লেয়ার এখন কাতার জাতীয় দলে খেলতেছে। সো এটাও কিন্তু আমাদের একটা বড় লক্ষণ যে বাংলাদেশি প্লেয়াররা যেরকম আমাদেরকে দেশে আনতেছি, আমাদেরও চেষ্টা থাকবে বাংলাদেশি প্লেয়াররাও জন্য বিদেশে মাটিতে লিগে খেলে। আমরা আশা করি বেস্টগুলো বাংলাদেশের জন্য খেলবে, বাট অন্যরা যেন অন্য দেশেও চান্স পায় বা অন্য লিগেও ওরা চান্স পায়। সেই জায়গার জন্য যেটা আমাদের ডিজিটাল মিডিয়া কমিটিকে ইমাত্র বলেছিলেন যে প্লেয়ারদের প্রোফাইলটা অত্যন্ত গুরুত্ব, কারণ এখন আপনি যদি গুগল করেন আমাদের কোনো প্লেয়ারের কিন্তু কোনো ডাটা পাবেন না, কোনো প্লেয়ারের কিন্তু কোনো হিস্টোরিক রেকর্ডস পাবেন না, যে কারণে বিভিন্ন কোচ বা ম্যানেজমেন্ট তাদেরকে রিক্রুট করতে একটু ভয় পায় যে আননোন থেকে আমি কি রিক্রুট করব। তো ডেফিনেটলি আমরা বাংলাদেশি প্লেয়ারদেরকে বিদেশে মাটিতে খেলার জন্য সহযোগিতা করব যেভাবে করা যায়। এমওইউগুলি আছে 3টা দেশের সাথে, দ্যাটস ট্রু। আমরা আরও 4-5 দেশের সাথে এমওইউ করার চেষ্টা করতেছি যেন আমাদের প্রত্যেকটা ফিল্ড আমরা ডেভেলপ করতে পারি, খালি প্লেয়ার ডেভেলপমেন্ট না, আমরা কোচিং ডেভেলপমেন্ট, আমরা রেফারিজ ডেভেলপমেন্ট, আমরা ম্যাচ কমিশনার ডেভেলপমেন্ট, অ্যান্ড ইভেন গ্রাউন্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, এই সবগুলো টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল জায়গায় আমরা ডেভেলপ করতে চাচ্ছি। সিঙ্গাপুরের কথাটা আপনি বলেছেন, থ্যাংক ইউ বলাতে আমার জবটা আপনি সুবিধা করে দিয়েছেন, কারণ যখন আমরা কোনো অফিসিয়ালদের লিস্ট আমরা তৈরি করি তখন নানা রকমের অভিযোগ এবং তথ্য শুনতে হয় যে এত মানুষ কেন যাচ্ছে, তারা ঘুরতে যাচ্ছে কিনা, তাদের কাজটা কি। আসলে আপনারা বিশ্লেষণ করে জানবেন
যে 23টা প্লেয়ারের পিছনে কিন্তু আরও অনেক অফিসিয়ালস দরকার পড়ে। আই এম নট সেইং ওরা হাই এন্ড অফিসিয়ালস। সিঙ্গাপুরে যে টিমটা আসছে, সিঙ্গাপুরের টিমে কিন্তু 5 জন ছিল ডেটা অ্যানালিস্ট, 5 জন ছিল যারা খালি ডাটা নিয়ে কাজ করতেছিল। সিঙ্গাপুরের টিমটার সাথে কিন্তু আরও 4 জন ছিল যারা ছিল অ্যাসিস্ট্যান্ট টু দি ফিজিও। একটা প্লেয়ারের ইনজুরির পরে বা খেলার পরে কিন্তু ম্যাসাজ দরকার পড়ে, মাসুলেশন দরকার পড়ে। ইজ ইট পসিবল আমরা একটা ফিজিও দিয়ে 18টা প্লেয়ারকে হেল্প করব? মানে জাস্ট ইম্যাজিন যদি করতেও পারেন, 5টা প্লেয়ারকে হেল্প করার পরে ওই মাসুস 6 নাম্বারটা কি ম্যাসাজ দিচ্ছে নাকি বডিতে একটু চিমটি মারতেছেন চলে যাচ্ছে। সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অল দিস থিংস গোয়িং ফরওয়ার্ড। তো ডেফিনেটলি আমাদের কোচিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ, অ্যাসিস্টিং স্টাফকেও আমরা বাড়াবো। আমরা আমাদের টিমকে জোরালোসভাবে আমরা সাপোর্ট দিয়ে যাব যেন আমরা কোনোভাবে অন্য অন্য ইন্টারন্যাশনাল দলের তুলনায় আমরা পিছিয়ে না থাকি। আমাদের কোয়ালিটিও বাড়বে, ইনশাল্লাহ আগামীতে আমাদের র্যাঙ্কিংও বাড়বে। কিছু কিছু তথ্য তো আমরা একটু লুকায় রাখি যেন আপনাদেরকে পরে কিছু দেওয়া যায়, বাট প্রশ্ন করে ফেলছেন। ইয়েস, ফিফাতে ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিমের আন্ডারে ওনারা ফিফা সার্টিফাইড 75টা একাডেমি তোরা করতে যাচ্ছে। সেখানে হলো যে এক একটা মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করলে ওই টিডিএস কমিটি যদি এগ্রি করে তাহলে আর্সেন ওয়েঙ্গার ফাইনাল সিদ্ধান্ততেই একাডেমিগুলো ডেভেলপ করা হয়। লাস্ট কংগ্রেসে প্যারাগুয়েতে আমি সরাসরি কথা বলেছিলাম আর্সেন ওয়েঙ্গারের সাথে, অ্যান্ড উনিও কমিটমেন্ট চেয়েছে, আমিও কমিটমেন্ট দিয়ে এসেছি যে উইদিন দিস ইয়ার আমরা ফিফার সাথে আমাদের কন্ট্রাক্ট সাইন করে ফেলবো যেন বাংলাদেশেও একটা ফিফা সার্টিফাইড একাডেমি তৈরি করা হয়। ইন দ্য মিন টাইম আমরা অলরেডি ওনাদেরকে চিঠি পাঠিয়ে, আমাদের ইন্টেনশনের চিঠি পাঠিয়ে দিয়েছি, ওনারা আমাদেরকে রিকোয়ারমেন্টগুলো পাঠিয়ে দিয়েছে। এই রিকোয়ারমেন্টগুলো আমরা যদি মনে করি যে আমরা ফুলফিল করতে পারবো, যেটা আমরা মনে করি আমরা পারবো, তাহলে নেক্সট একটা অপরচুনিটিতে আমরা কন্ট্রাক্টে সাইন করব। আমার উদ্দেশ্য হলো প্রবলি সেপ্টেম্বরের দিকে এই কন্ট্রাক্টটা সাইন করা, বিকজ এখানে কিছু প্রি প্রস্তুতি থাকে। আর এই একাডেমিগুলো কিন্তু জনাব আর্সেন ওয়েঙ্গার পার্সোনালি সে ওভারসি করে, যেন এটা স্ট্যান্ডার্ড অ্যান্ড এটার একাডেমির রুলস রেগুলেশনগুলো ঠিকমতো থাকে। বা তার পাশাপাশি আমি এটাও বলি যে এত অ্যাম্বিশাস হওয়াও ঠিক না আমাদের দেশে, কারণ আমরা কিন্তু অনেক দিন ধরে ফিফা টেকনিক্যাল সেন্টার ডেভেলপমেন্টের জন্য বসেছিলাম, যেটার জন্য জমি জামা ইত্যাদিতে আমরা পিছিয়েছিলাম। সেখানেও কিন্তু আমার প্রেশার আছে ফিফার থেকে যে বাই ডিসেম্বর যদি কাজটা শুরু না করি তাহলে সেই ফান্ডটাও কিন্তু আমরা হারিয়ে যাওয়ার একটা জায়গা আছে। আমি অ্যাসুরেন্স করতে পারি আপনাদেরকে যে আমরা সেই ফান্ডটা হারাবো না, আমরা কাজটা অবশ্যই করব। বাট যেটা হয় যে একটা প্রজেক্ট অলরেডি পেন্ডিং আছে, অ্যান্ড দেন আরেকটা প্রজেক্টে যখন আগাতে যাই তখন ফিফা লেভেলে তো আপনারা বুঝেন যে ডেফিনেটলি একটা কাইন্ড অফ মানে একটা চিন্তা থাকে যে আসলে এই প্রজেক্টটা হবে নাকি কাগজে কলমে যায় এটা সিকিউর হয়ে যাবে। বাট আই এম অ্যাসিওরিং ইউ যে আমাদের বর্তমান যে কমিটি আছে তাদের দক্ষতা আছে এনাফ যে আগের প্রজেক্টটাও চলমান করব, আর নতুন একাডেমির জন্য আমরা ডেফিনেটলি এই বছরে কন্ট্রাক্ট সাইন করবো। ডাজন্ট মিন একাডেমি হয়ে যাবে, বাট কন্ট্রাক্ট আমরা সাইন করবো। ব্লেন্ডিং, দেখেন ক্রেডিট তো কেউ কাউকে দিতে চায় না, বাট আমি খুঁজতেছি ওই মিনিটস যেখানে আমার নাম লেখা আছে। এই যে একটা প্লেয়ার যে এখন ডুয়াল ন্যাশনালিটি নিয়ে খেলতে পারে, মিনিং একটা লিগে সে একটা দেশের হিসাবে খেলতেছে, আরেক জাতীয় দলের সে অন্য পাসপোর্টে খেলতেছে, এই চেঞ্জটা কিন্তু একটা ফিফা সামিটের মাধ্যমে আসছিল, যেটাতে আমি 2016-তে আমি জয়েন করেছিলাম, সেটা ছিল ক্যাম্বোডিয়াতে। তো সেই মিটিং মিনিস্ট্রি থেকে আমার প্রস্তাবের অনুযায়ী কিন্তু এই সিদ্ধান্তগুলো ফিফা ফাইনালি নিয়েছে। এখন যেটা আসতেছে যে বিকজ উন্মুক্ত হয়ে গেছে, আপনি দেখবেন যে অনেক লিগে কিন্তু মানে বৈদেশিক খেলোয়াড় হতে হবে না, কোটা সিস্টেম নাই, অনেকটা ওপেন হয়ে যাচ্ছে। তো এখন বিকজ আমরা বিদেশি অরিজিনেটেড বিদেশি লিগে খেলোয়াড়দেরকে বাংলাদেশে আনতেছি, মনে হচ্ছে যে প্রবাসী প্লেয়ার খেলতেছে। বাট যখনই আপনি দেখবেন যে বাংলাদেশি প্লেয়াররা অন্য লিগে খেলতেছে, ফর এক্সাম্পল সাউথ কোরিয়ান প্লেয়াররা অন্য লিগে খেলতেছে, জাপানিজ প্লেয়াররা ইউরোপিয়ান লিগে খেলতেছে, তারা যখন তার ন্যাশনাল টিমে এসে আবার খেলে তখন কিন্তু তারা প্রবাসী আর না, তখন কিন্তু তারা জাস্ট অরিজিন প্লেয়ারে ফেরত আসতেছে। তো এই ব্লেন্ডটা আমি মনে করি যে আগামীতে ব্লেন্ড বলা যাবে না, মানে এটা যে কোনো প্লেয়ার যে কোনো লিগ থেকে যে কোনো দেশ থেকে দেখবেন জাতীয় দলে খেলতেছে। যে জায়গাতে বাংলাদেশ এখনও আমরা করতেছি না পলিসি আকারে ন্যাচারালাইজেশন, দ্যাট মিনস যে কোনো প্লেয়ারকে পাসপোর্ট ধরাই দেন, যে কোনো প্লেয়ারকে সিটিজেন্স অ্যাক্টের আন্ডারে আপনি বাংলাদেশি গণ্য হিসেবে করে দেন, সেই জায়গাতে আমরা এখনও যাচ্ছি না। বাট আই থিঙ্ক ভবিষ্যতে যেভাবে ফিফা এন্ড এএফসি যেভাবে ওপেন হয়ে যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু আরও ওপেন হয়ে যাবে, তখন আর এই ব্লেন্ডিং বলতে কিছু থাকবে না, পাসপোর্ট থাকবে, আপনি খেলবেন, মানে এখানে কোনো আর রাইট রং না, বেস্ট প্লেয়ারকে নেবেন,
জার্সি পরাই দিবেন। আইসি ওদিকে কিন্তু যাচ্ছে মানে খেলা এবং খেলোয়াড়রা। সো এখানে আমার ব্যক্তিগত বলা বা চিন্তার কোনো ব্যাপার না, আমি জাস্ট সবাইকে এশিওর করতেছি যে ওই জায়গাতে আমরা চলে যাচ্ছি।